শ্রীরামপুর সংগম নামক এক বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে আজ সন্ধ্যায় শ্রীরামপুর টাউন হলে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনার বিষয়বস্তু ছিল প্রস্টেট গ্ল্যান্ড ও কিডনি বিষয়ক সমস্যা। আলোচনা সভায় অংশগ্রহণ করেন বিশিষ্ট কিডনি রোগ বিশেষজ্ঞ ডাক্তার স্মার্ত পুলাই, প্রস্টেট ও কিডনি শল্য চিকিৎসা বিশেষজ্ঞ ডাক্তার সন্দীপ প্রসাদ, ডাক্তার বিবেক সাহু, মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার সপ্তর্ষি মুখার্জি, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার মার্থা হাজরা, ডায়েটিশিয়ান নবনীতা ব্যানার্জি প্রমুখরা। আলোচনা সভায় উপস্থিত ছিলেন এলাকার সাধারণ মানুষ, যারা ডাক্তারবাবুদের সঙ্গে তাদের বিভিন্ন সমস্যা সম্পর্কে আলোচনা করেন। Fighting a war against malignant cancer. So keep all your nucleus for bigger events, not for initial purpose. নিউক্লিয়াস যদি আসে এগুলো হলো বড় ওষুধ, এনজাইটোমাইড, অ্যাবেট্রন, এগুলো পরে কি ক্যাস্কেড রেজিস্ট্যান্ট যেটা বললো সিআরপিটি, ওটা পরে আমি প্রশ্নে চলে যাচ্ছি। যেমন এই আলোচনা থেকে আমরা বুঝলাম যে একটা ওষুধ থেকে ওনার সুগারটা বেড়েছে। এরকম শুধু একটা ওষুধ নয়, অনেক ওষুধ আছে, এরকম অনেক মেডিসিন আছে, যার মধ্যে কিছু কমন মেডিসিন আছে যেগুলো থেকে কিন্তু আমাদের সুগার বেড়ে যায় সাময়িকভাবে, যদি তার আগে থেকে সুগার না থাকে। আর যাদের সুগার আছে তাদের যে লেভেলে সুগারটা মেনটেন করছিল তার থেকে কিন্তু হাই হয়ে যাওয়ার প্রবণতা থাকে। তো আমি ডক্টর সপ্তর্ষি মুখার্জিকে অনুরোধ করব যে এই যে ড্রাগ ইনডিউসড হাইপারগ্লাইসেমিয়া, আমাদের ভাষায় অর্থাৎ কোনো ওষুধ খাবার জন্য সুগারটা বেড়ে যাচ্ছে, এইটার ব্যাপারটা কি উনি একটু আলোকপাত করবেন, এবং এইটাকে আমরা কিভাবে ট্যাকেল করব, যে যাদের সুগার নেই তাদের হঠাৎ সুগার বেড়ে গেল, তাদের সুগারের ওষুধ দিতে হবে কিনা, লাগবে কিনা, এই ব্যাপার। আর যাদের সুগার আগে থেকে আছে তাদের সুগারটা হঠাৎ শুট আপ করলো, তো তাদের ক্ষেত্রে কি এক্সট্রা ট্রিটমেন্ট বা এক্সট্রা ম্যানেজমেন্ট দিতে হবে। ডক্টর মুখার্জি। থ্যাংক ইউ স্যার, খুবই রেলিভেন্ট কোয়েশ্চেন। এবং আমরা ফিজিশিয়ানরাও অনেক সময়, পেশেন্টরা তো বটেই, আমরা ডাক্তাররাও অনেক সময় এই ডায়ালিমার মধ্যে পড়ে যাই। একটা পেশেন্ট যার নন ডায়াবেটিক, অনেক সময় আমরা দেখি যার সুগারটা 180 কি 250 কি 300 350 এরকম সুগার নিয়ে এসছে, হঠাৎ একটা র্যান্ডাম একটা ভ্যালু, সে বলছে যে না ডাক্তারবাবু আমার তো এরকম কোনো দিনই ছিল না, আমার এই ক্যান্সারের ট্রিটমেন্ট চলছে, কি একটা হার্টের ট্রিটমেন্ট চলছে, কি একটা ব্রঙ্কিয়াল অ্যাজমার ট্রিটমেন্ট চলছে, আমার কোনো দিনই সুগার ছিল না, হঠাৎ এই অ্যাজমার ক্লিয়ার হলো, আমাকে এই ওষুধগুলো দেওয়া হয়েছিল, তারপর হঠাৎ করে ব্লাড সুগার করতে গিয়ে দেখি 250 কি 270 280 ব্লাড সুগার। তো এটা কি ব্যাপার, আমি কি করবো, এক্ষুনি ওষুধ নিতে হবে না কি করতে হবে? তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা ডিসকাশন এবং জানার ব্যাপার। ড্রাগ ইনডিউসড হাইপারগ্লাইসেমিয়া খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। অনেক ওষুধই সুগারটা টেম্পোরারি বাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে, এরকম অনেকগুলো মেডিকেশনই আছে। তার মধ্যে খুব কমন যেটা ইউজ হয় জেনারেল মেডিসিনে বা আমাদের কমন ক্লিনিক্যাল মেডিসিনে, আমরা ক্লিনিক্সে যেটা ইউজ করতে বাধ্য হই, অনেক সময় ইউজ করতে হয়, সেটা হচ্ছে একটা হচ্ছে স্টেরয়েড জাতীয় মেডিকেশন, প্রেডনিসোলোন, যেটা ওয়াইসোলোন নামে পাওয়া যায়, বা আজকালকার দিনে নেফ্রোলজি পেশেন্টকে লং টার্ম প্রয়োজন পড়তে পারে, তাদের ক্ষেত্রে ব্লাড সুগার হাইটেন হওয়ার সম্ভাবনা থাকে। সাধারণত ক্রিটিক্যাল পেশেন্ট যারা, তাদের অনেকটা সুগার বেড়ে থাকলে দেখা গেছে মর্টালিটি বেনিফিট অনেকটা কম, মর্টালিটির চান্স অনেক বেড়ে যায়, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে সুগারটা ইনিশিয়ালি কমানোর প্রয়োজন থাকে আমাদের। তো সেক্ষেত্রে ড্রাগ ইনডিউসড হাইপারগ্লাইসেমিয়া, স্টেরয়েড ইনডিউসড হাইপারগ্লাইসেমিয়াতে ওরাল ড্রাগের রেসপন্স খুব একটা ভালো নয়। কিছু কিছু ওরাল ড্রাগ আমরা অনেক সময় টেম্পোরারিলি ইউজ করি, তাতে দেখা গেছে খুব ভালো রেসপন্স পাওয়া যায় না, কারণ ড্রাগ ইনডিউসড হাইপারগ্লাইসেমিয়া বা ড্রাগ ইনডিউসড ব্লাড সুগার রাইজ যাই বলুন, তাতে দেখা গেছে খাবার পরে সুগার রাইজটা বেশি হয় রাদার দ্যান ফাস্টিং হাইপারগ্লাইসেমিয়া। সেই জন্য ড্রাগের রেসপন্স খুব ভালো পাওয়া যায় না। কিছু কিছু ক্ষেত্রে ড্রাগ দিয়ে আমরা দেখি, চেষ্টা করি যে ড্রাগ ইনিশিয়ালি কিরকম রেসপন্স হচ্ছে, কিন্তু খুব ভালো রেসপন্স হয় না, সম্ভাবনা বাড়ে। অ্যাভয়েড রেড মিট, অ্যাভয়েড সি ফুড, অ্যাভয়েড কোল্ড ড্রিঙ্কস, এই তিনটে খাবারের উপর খুব স্ট্রেস স্থাপন করা উচিত। আমাদের ডায়েটিশিয়ান ম্যাডাম আছেন, উনি এই ব্যাপারে ভালো আলোকপাত করতে পারবেন। আমি ওনাকে অনুরোধ করবো এই ব্যাপারে ডায়েটারি রেস্ট্রিকশনের ব্যাপারে আরো ভালো করে বুঝিয়ে বলতে, কারণ ডায়েটটা কিন্তু রেকারেন্ট স্টোন ফর্মেশনের ব্যাপারে খুব ইম্পর্টেন্ট ক্যারি করে। আর 2 নম্বর একটা জিনিস, সেটা হচ্ছে কিছু কিছু ব্লাড টেস্ট
করে নেওয়া উচিত, যেমন ইউরিক অ্যাসিড, ক্যালসিয়াম, ইউরিনারি ক্যালসিয়াম এক্সক্রিশন, এগুলো আমাদের দেখে নেওয়া উচিত। অনেক সময় দেখা যায় কিছু ফ্যামিলিয়াল ডিজিজ আছে যেগুলোতে হাই ইউরিনারি ক্যালসিয়াম এক্সক্রিশন হচ্ছে, ইউরিক অ্যাসিডের এক্সক্রিশন বেশি হচ্ছে, ইউরিক অ্যাসিড ব্লাডে ইউরিক অ্যাসিড বেশি আছে, এগুলো থাকলে কিন্তু রেকারেন্ট ইউরিনারি স্টোন ফর্মেশনের চান্স বাড়ে। এগুলো আমরা যদি প্রাইমারিলি ইনিশিয়াল স্টেজে বেসলাইন ইনভেস্টিগেশনে আইডেন্টিফাই করতে পারি, তাহলে এগুলোকে প্রাইমারি স্টেজে ট্রিটমেন্ট করতে পারলে রেকারেন্ট ইউরিনারি স্টোন ফর্মেশনটাকে প্রিভেন্ট করতে পারবো। সেই জন্য আমরা যদি এগুলো প্রাইমারিলি শুধুমাত্র স্টোনের চিকিৎসা না করে প্রাইমারিলি ইনভেস্টিগেট করে নিতে পারি, তাহলে আমার মনে হয় বেটার পেশেন্টটাকে অপটিমাইজ ট্রিটমেন্ট দিতে পারবো। আমি ডায়েটিশিয়ান ম্যাডামকে রিকোয়েস্ট করবো ডায়েটারি ম্যানেজমেন্টটা যদি আরো ভালোভাবে একটু বলেন। আপনাদের মূল উদ্দেশ্যটা আজকে বলবেন কি শিবিরে? আমাদের স্বাস্থ্য সচেতনতা শিবির, এটা আমাদের চতুর্থ শিবির। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে দর্শকদের বা শ্রোতাদের যে মনে যে প্রশ্ন আছে সেই প্রশ্নের খোলাখুলি আলোচনা। কারণ আমাদের চেম্বারে অনেক সময় সীমিত সময়ের মধ্যে তারা এই প্রশ্ন করতে পারেন না এবং তাদের মনে অনেক প্রশ্ন থেকে যায়। যদি এমন একটা প্ল্যাটফর্মে আমরা এই আলোচনাটা করতে পারি এবং তারা খোলাখুলি আলোচনা করতে পারেন এবং প্রশ্ন করতে পারেন, তাহলে অনেক কিছু তারা জানতে পারেন। তো এটাই আমার মনে হয় যে একদম ঠিক এবং আদর্শ অ্যাওয়ারনেস শিবির অর্থাৎ সচেতনতা শিবির বলা যেতে পারে। এটাই আমাদের প্রধান উদ্দেশ্য। আজকের সচেতনতা শিবিরের বিষয় হচ্ছে কিডনি এবং প্রস্টেট সংক্রান্ত রোগ বিষয়ে আলোচনা। এই বিষয়ে যাদের এই সমস্যা আছে বা যারা জানতে চান, যাদের মনে প্রশ্ন আছে, তারা এই বিষয়ে প্রশ্ন করছেন এবং মঞ্চে উপস্থিত ডাক্তারবাবুরা এই সংক্রান্ত এই বিষয়ের ডাক্তারবাবুরা অর্থাৎ নেফ্রোলজিস্ট, মেডিসিন এবং ইউরোলজিস্ট, এই ডাক্তারবাবুরা তার উত্তর দিচ্ছেন। আমি ডক্টর শঙ্কর দাস, আমি এই সংস্থা শ্রীরামপুর সংঘমের সভাপতি। এই ধরনের এই শিবির বা উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে কতটা সচেতনতা বাড়বে বলে আপনাদের ধারণা? একদমই খুব ভালো, মানে একদম যুক্তিযুক্ত প্রশ্ন। সেটা হচ্ছে যে আমি আমার আজকে শুরুতেও বলছিলাম যে ডাক্তারবাবুদের আমরা অ্যাকচুয়ালি সময় পাই না, ঠিক আছে, বিভিন্ন কারণে তারা ব্যস্ত থাকেন। যেখানে ডাক্তারবাবুরা এগিয়ে আসছেন সেখানে রোগীরা তো আরও বেশি এগিয়ে আসাটাই বুদ্ধিমানের কাজ। এবং আমরা এর আগে যে শিবিরগুলো করেছি তাতে দেখেছি কিন্তু একটা যথেষ্ট ইতিবাচক সাড়া পাওয়া গেছে। মানে যখন আমরা প্রথম শুরু করেছিলাম সংগমের ব্যানারে, তখন যে ডাক্তারবাবুরা ছিলেন, তার মধ্যে ডক্টর দাসরাও রয়েছেন আমার সাথে, তখন যে সাড়া পাওয়া গেছিলো প্রথমের দিকে, তারপরে যে ডাক্তারবাবুদের উদ্যোগটা সেটা কিন্তু সমাজের একটা বিরাট শ্রেণীর কাছে আস্তে আস্তে যাচ্ছে। এবং আপনারা জানবেন যে যেহেতু আমরা এখন ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ জুনিয়ার সাথে যুক্ত, এগুলো আমরা যখন এই প্রোগ্রামগুলো আমরা যখন বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দিচ্ছি বা আপনাদের মাধ্যমে যখন যাচ্ছে, তার কিন্তু একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়ছে। এবং সেটা ডাক্তারবাবুরাও বুঝতে পারছেন যে পেশেন্ট যখন আসছে ডাক্তারদের কাছে, তারা কিন্তু একটা অ্যাওয়ার হয়েই আসছে যে আমার এই রোগটা হয়েছে বা আমি এই ট্রিটমেন্টটা করেছি ইনিশিয়াল স্টেজে। তাতে একটা বোঝা যাচ্ছে যে তারা কিন্তু একটা প্রিপারেশান নিয়ে আসছে, মানে তারা সচেতন হচ্ছে। এবং আজকের প্রোগ্রামের পর থেকে আমরা আশা করব, যেহেতু কিডনি এবং এটা একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস এবং প্রায় ঘরে ঘরেই হচ্ছে এবং আমরা বুঝতে পারছি হয়তো একদম লাস্ট স্টেজে, তো সেক্ষেত্রে এটারও একটা সুদূর প্রসারে ইম্প্যাক্ট পড়বে। অনুপম সরকার, আমি সংগমের সাথেই যুক্ত।